বন্ধুরা, আজকের মুভিটা কোনো কাল্পনিক গল্পের উপর নির্মিত নয়, বরং আজকের মুভিটা সম্পূর্ণ সত্য একটি ঘটনা নিয়ে, যেটা 1950 সালে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার যুদ্ধ চলাকালীন সময়ে আইলা নামক একটি ছোট্ট মেয়ের জীবনের ওপর ঘটে যাওয়া গল্প নিয়ে তৈরি। আর মুভিটির নামও হচ্ছে আইলা দ্য ডটার অফ ওয়ার। আমি শুধু এইটুকু বলতে পারি, এই মুভিটি দেখা শেষে আপনার চোখে পানি তো আসবেই, কিন্তু সেই পানিটা শুধু দুঃখের হবে না, এর মধ্যে অনেক সুখও থাকবে। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই দক্ষিণ কোরিয়ার একটি ছোট্ট গ্রামকে দেখানো হয়। এই গ্রামেই বসবাস করত একটি পরিবার, আর তাদের একটি ছোট্ট মেয়ে ছিল যার নাম ছিল শিউল। সে ছিল খুবই হাসিখুশি আর চঞ্চল একটি মেয়ে। গ্রামবাসীরা সবাই মিলে খুব ভালো একটা সময় পার করছিল তখন, কিন্তু হঠাৎই তাদের ওপর বিমান থেকে একের পর এক বোমা নিক্ষেপ করা হয়, কারণ উত্তর আর দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধটা ততক্ষণে শুরু হয়ে গিয়েছিল, যেটা কিনা নিরীহ গ্রামবাসী ততক্ষণে বুঝেই উঠতে পারেনি। শিউলের মা শিউলকে একটি নিরাপদ জায়গায় রেখে শিউলকে বলে যে আমি তোমাকে কিছুক্ষণের মধ্যেই নিতে আসব, তুমি এখানেই অপেক্ষা করবে আমার জন্য। কিন্তু 7 বছরের বাচ্চা মেয়েটির ধারণা ছিল না এটাই তার মার সাথে তার শেষ দেখা হতে যাচ্ছে। আর এরপরেই দেখা যায় নর্থ কোরিয়ার আর্মিরা পুরো গ্রামের মানুষকে মেরে ফেলেছে, আর যারা বেঁচে ছিল তাদেরকে তারা কয়েদি বানিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আর্মিরা শিউলকে খুঁজে পায়নি, আর বাচ্চা মেয়েটি তার মায়ের জন্য এখনও অপেক্ষা করে যাচ্ছে। সে ভাবছে তার মা কিছুক্ষণের মধ্যেই এসে তাকে নিয়ে যাবে, কিন্তু নিষ্পাপ শিশুটি জানে না যে তার মাকে আর্মিরা অলরেডি মেরে ফেলেছে। শিউল প্রচণ্ড কাঁদতে থাকে আর এক বুক আশা নিয়ে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, এ যেন এক অন্তিম অপেক্ষা। এর পরের দৃশ্য পরিবর্তন হয়ে চলে যায় তুর্কিতে। আমরা সুলেমান নামক একজন তুর্কি সৈনিককে দেখি। সুলেমান তার কলিগের সাথে সাইকেলে করে শহর থেকে কোথাও যাচ্ছিল, আর তখনই নুরান নামের একটি মেয়েকে দেখানো হয়। নুরান সুলেমানকে খুবই পছন্দ করত, আর সুলেমানও নুরানকে অনেক পছন্দ করত, কিন্তু তারা কখনোই কাউকে কিছুই বলেনি। নুরানের বান্ধবী নুরানকে বলে যে দক্ষিণ কোরিয়ার যুদ্ধের জন্য তুর্কি থেকে অনেক সৈনিককে সেখানে পাঠানো হবে, হয়তো তোমার এই ভালোবাসার মানুষটিকেও সেখানে যেতে হবে। এটা শুনে নুরান কিছুটা ঘাবড়ে যায়, কারণ সে চাচ্ছিল না যে তার এই প্রিয় মানুষটি কখনোই যুদ্ধে জড়াক। কিন্তু নুরানের এই ভয় বাস্তবে পরিণত হয়। আর্মি প্রধান সুলেমানকে বলে দক্ষিণ কোরিয়ার যুদ্ধের কারণে দক্ষিণ কোরিয়ার তুর্কির কাছে সাহায্য চেয়েছে, আর যার ফলে তোমাকে সহ আরও অনেক সৈন্যকে সেখানে পাঠানো হবে। সুলেমান রাতের বেলা বাসায় ফিরে এই কথা নুরানকে জানায়, কিন্তু নুরান তাকে কোনোভাবেই যেতে দিতে রাজি হয় না। সে বলতে থাকে, আমি যদি হারিয়ে ফেলি তোমাকে, তখন আমার কি হবে? সুলেমান তাকে বোঝায় যে দক্ষিণ কোরিয়ার এখন তুর্কিকে অনেক প্রয়োজন, আর তুর্কি সরকারের আমাদের মতো অনেক সৈনিককে প্রয়োজন, তো আমাকে দেশের জন্য হলেও যেতে হবে। নুরান তার মনের ইচ্ছার বিরুদ্ধে হলেও সুলেমানকে খুশি মনে বিদায় জানায়। এরপরের দৃশ্যে দেখা যায় সুলেমান তার বেস্ট ফ্রেন্ড আলীর সাথে করে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে জাহাজে। সুলেমান যাওয়ার পূর্বে তার মা বাবার উদ্দেশ্যে একটি চিঠি লিখে যায়, আর সেই চিঠিটি যখন তার বাবা মা পায় তখন তাদের দুশ্চিন্তা হয়তো ঠিকই, কিন্তু তারা অনেক গর্ববোধ ফিল করে। সুলেমান আরও একটি চিঠি নুরানের উদ্দেশ্যে লিখে যায়, আর সে চিঠিতে এই প্রথম তার ভালোবাসার কথা নুরানকে জানায়। সে নুরানকে বলে যুদ্ধ শেষে আমি খুব শীঘ্রই ফিরে আসব, আর আমি অবশ্যই তোমাকে বিয়ে করব। এরপরে আমরা দেখি সুলেমানের কাছে, আর আমরা দেখতে পাই যে সুলেমান খুব ভালো মনের একজন মানুষ। একদিন সুলেমান কিছু পিঁপড়ে দেখতে পায়, কিন্তু সে সেগুলোকে মারার পরিবর্তে তাদেরকে সে নিজের হাতেই খেতে দেয়। আমরা বুঝতে পারি যে সুলেমান লড়াই, মৃত্যু এসব কিছুই চায় না, সে মানুষের ভিতর শান্তি চায়। কিন্তু সুলেমানের এই ভালো মানসিকতা তার সিনিয়র এবং তার সহযোদ্ধাদের অনেক চিন্তায় ফেলে দেয়, কারণ যে মানুষটি পিঁপড়ে মারতে ভয় পায়, সেই মানুষটি কিভাবে যুদ্ধ করতে করতে মানুষ মেরে ফেলবে। সুলেমানদের জাহাজটি দক্ষিণ কোরিয়া পৌঁছায়। দক্ষিণ কোরিয়া সাধারণ মানুষ তাদেরকে বন্দরে স্বাগত জানায়।
সুলেমান এবং তার বন্ধু আলী যখন গাড়িতে করে ক্যাম্পের দিকে যাচ্ছিল তখন তারা চারিদিকে শুধু লাশ আর লাশ দেখতে পায় আর মানুষের হাহাকার দেখতে পায়। তারা ক্যাম্পে পৌঁছানোর পরেই একজন সৈনিক সুলেমানকে বলতে থাকে, আমেরিকা ঘোষণা দিয়েছে এই যুদ্ধ খুব তাড়াতাড়ি থেমে যাবে আর আমরা এর ফলে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবো। এদিকে সুলেমানদের ভাগ্য অতটা ভালো ছিল না। উত্তর কোরিয়ার প্লেন তখন সুলেমানদের ক্যাম্পের উপরে আক্রমণ করে বসে আর এর ফলে অনেক মানুষ সেখানে মারা যায় আর সুলেমান বুঝে যায় যে এই যুদ্ধটা এত তাড়াতাড়ি থামবে না। পরের দৃশ্যে দেখা যায় সুলেমান তার দুজন সাথী সহ শহরের দিকে যাচ্ছে জিপে করে। যাওয়ার পথে শত্রুরা তাদের ওপর আক্রমণ করে বসে আর সুলেমান আর তার সাথীরা কোনোভাবে তাদের নিজের জীবন বাঁচিয়ে নেয় আর একটি জঙ্গলে ঢুকে চারিদিকে শুধু লাশ আর লাশ দেখতে পায়। সুলেমানরা একটি বাচ্চার কান্নার আওয়াজ টের পায় আর তারা তখনই সেই বাচ্চাটির কাছে চলে যায়। আর এই বাচ্চাটি আর কেউ না, এই বাচ্চাটি হচ্ছে সেই মাসুম বাচ্চাটি যার নাম সিউল। আমরা দেখতে পাই সিউল নামের সেই ছোট্ট বাচ্চাটি তার মৃত মায়ের লাশের পাশে বসে আছে। অর্থাৎ আমরা বুঝি সিউল তার মায়ের লাশটি খুঁজে পেয়েছিল, কিন্তু সে তার মাকে ছেড়ে কোথাও চলে যায়নি। অবুঝ শিশুটির কাছে তার মৃত মাই ছিল তার শেষ আশ্রয়ের জায়গা। সুলেমান সিউলের দিকে হাত বাড়ায় আর সিউল কিছু না বুঝেই সুলেমানের কোলে ঝাঁপিয়ে পড়ে। এরপরেই তারা সিউলকে নিয়ে তাদের ক্যাম্পে ফিরে আসে। সুলেমানের এক বন্ধু সুলেমানকে জিজ্ঞেস করে যে এই মেয়েটি নর্থ কোরিয়ার নাকি সাউথ কোরিয়ার। সুলেমান তাকে উত্তর দেয় যে সে নর্থ কোরিয়ার নাকি সাউথ কোরিয়ার সেটা আমাদের দেখার বিষয় না, দেখার বিষয় হলো সে একজন নিষ্পাপ বাচ্চা, এটাই তার বড় পরিচয়। আমাদের দায়িত্ব হচ্ছে এই নিষ্পাপ বাচ্চাটির দেখাশোনা করা। আর এরপরেই সুলেমান বাচ্চা মেয়েটির নাম রেখে দেয় আইলা। আর আইলা মানে হচ্ছে চাঁদের টুকরো। আর আইলা আসলেই পৃথিবীর বুকে একটি চাঁদের টুকরোর মতো ছিল। এটা আমার ব্যক্তিগত মতামত, আশা করি আপনারাও একমত হবেন। তো যাই হোক, এরপরেই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই জেনারেল সৈনিকদের ব্রিফ করছে। সে বলছে যে আমেরিকা এবং তুর্কি সাপোর্ট করেছে দক্ষিণ কোরিয়াকে আর চীন সাপোর্ট করেছে উত্তর কোরিয়াকে। দৃশ্য চলে যায় আইলা এবং সুলেমানের কাছে। আইলা এখন সুলেমানকে সারা এক মুহূর্তও থাকে না। আইলা সবসময় সুলেমানের কোলে কোলে থাকে। একদিন সৈনিকরা তাদের ক্যাম্প পরিবর্তন করছিল। তারা গাড়িতে করে অন্য ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয় আর তাদের সাথে আইলাও ছিল। যাওয়ার পথে হঠাৎ করে সুলেমানদের গাড়িটি নষ্ট হয়ে যায়, তাই তাদেরকে রেখেই বাকি সৈন্যরা সামনের দিকে এগোতে থাকে। আর তখনই হঠাৎ করে সুলেমানদের ওপরে চাইনিজ কিছু সৈন্য আক্রমণ করে বসে। আর এই প্রথম সুলেমান আইলাকে বাঁচানোর জন্য মানুষকে মেরে ফেলার ডিসিশন নেয়। সুলেমান অস্ত্র ছাড়াই কয়েকজন চাইনিজ সৈন্যকে বুদ্ধি দিয়ে মেরে ফেলে। ব্লাস্টের শব্দ শুনে সুলেমানদের অন্যান্য বন্ধুরাও সেখানে চলে আসে। একটা সময় এমন হয় যে আহত সুলেমানকে একজন চাইনিজ সৈনিক প্রায় মেরেই ফেলেছিল। আর তখনই সুলেমানের এক বন্ধু এসে ওই চাইনিজ সৈন্যকে মেরে ফেলে আর সুলেমানকে বাঁচিয়ে নেয়। সুলেমান বেঁচে তো যায় ঠিকই, কিন্তু সে খুবই আহত হয়। সুলেমানকে হাসপাতালে ভর্তি করানো হয়। আর এই খবরটি পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে যে চাইনিজরা তুর্কিদের ওপর আক্রমণ করেছে দক্ষিণ কোরিয়ায়। নুরান, সুলেমানের সেই বান্ধবী, যখন এই খবরটি শোনে সে প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। অন্যদিকে দেখা যায় সুলেমানের জ্ঞান ফিরে আসে। আইলা তার আঙ্গুল ধরে তার পাশেই চুপ করে শুয়েছিল। সুলেমানের বন্ধুরা তখন সুলেমানকে বলে যে আইলা গতকাল রাত থেকে একটুও ঘুমোয়নি, সে এক মুহূর্তের জন্য তোমার পাশ থেকে সরে যায়নি আর হাত ধরে চুপ করে বসেছিল। সুলেমান এটা শুনে খুবই খুশি হয়। অন্যদিকে দেখা যায় যে দক্ষিণ কোরিয়ার আর্মি চিফের কাছেও এই খবরটি পৌঁছে গিয়েছে যে একজন তুর্কি সৈনিক দক্ষিণ কোরিয়ার একজন বাচ্চাকে লালন পালন করছে। তারা নিজেরা ডিসিশন নয় যে তুর্কি অলরেডি আমাদেরকে অনেক সাহায্য করছে, তাদের উপর আর বোঝা চাপানো উচিত হবে না, তাই আমাদের বাচ্চাকে আমাদেরই দেখাশোনা করতে হবে।
এরপরেই দেখা যায় যে সুলেমানদের কমান্ডার সুলেমানকে ডেকে পাঠিয়েছে আর তাকে বলে যে আইলাকে দক্ষিণ কোরিয়ার সরকার তার দায়িত্ব নেবে, কিন্তু সুলেমান কোনোভাবেই রাজি হয় না আইলাকে তাদের দিয়ে দিতে। তখন কমান্ডার সুলেমানকে জানায় যে কিছুদিনের মধ্যেই দক্ষিণ কোরিয়া তোমাকে বীরত্বের মেডেল দেবে, তখন তুমি আইলাকে ওই অনুষ্ঠানে নিয়ে যাবে না, তুমি আইলাকে লুকিয়ে রাখবে। এর পরপরই দেখা যায় সেই দিন চলে এসেছে, আজ সুলেমানকে বীরত্বের মেডেল দেওয়া হবে। সে আইলাকে লুকিয়ে রেখে এসেছিল, কিন্তু আইলা তখনই হঠাৎ করে সেখানে চলে আসে। আইলার সুলেমানের প্রতি তীব্র ভালোবাসা দেখে কোরিয়ান সরকার ডিসিশন নেয় যে আইলার যতদিন কোনো আত্মীয় না পাওয়া যাবে ততদিন পর্যন্ত সে সুলেমানের কাছেই থাকবে। এই ঘোষণা শুনে সবাই খুশি হয়ে যায়, কারণ আইলা ছিল ওই ক্যাম্পের সকল সৈনিকদের ভালো থাকার অনুপ্রেরণা। আইলা আর সুলেমানের এই খবর পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, আর এটা শুনে নুরান কিছুটা স্বস্তি পায়, কারণ সে ভাবে সুলেমান তো এখনও বেঁচে আছে অ্যাটলিস্ট। কিন্তু নুরানের মধ্যে একটি ভয়ও কাজ করে। সে তো সুলেমানকে খুব ভালোভাবে চেনে, কারণ সে জানে যে সুলেমান এই মেয়েটির জন্য তার নিজের জীবনও দিতে পারে। আর এভাবেই কয়েকটি মাস কেটে যায়। আইলা সবসময় সুলেমানের সাথে থাকে। আইলা এখন ওই ক্যাম্পের পুরো ভালো লাগার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্যাম্পের সবাই ছোট্ট এই মানুষের মুখটি দেখে তাদের যুদ্ধের সব খারাপ স্মৃতিগুলোকে ভুলে থাকে, আর আইলা এখন সুলেমানকে তার বাবা ভাবতে শুরু করেছে। আইলা একদিন সুলেমানের জন্য পেইন্টিং করে, আর এটা দেখে সুলেমান বুঝে যায় যে আইলা তাকে কতটা ভালোবাসে। কিছুদিন পরে সুলেমানদের পাশের শহরে একটি মেলা হচ্ছিল। তখন সুলেমান আইলা এবং তার বন্ধুকে নিয়ে সেই মেলায় যায়। তারা অনেক মজা করতে থাকে। তারা একসাথে তিনজন অনেক ছবিও তুলে ফেলে। কিন্তু বাসায় ফিরে আইলা যখন ঘুমিয়ে যায়, তখন আইলার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তারা ভাবতে থাকে কিছুদিন পরে তো তাদেরকে তুরস্কে ফিরে যেতে হবে, তখন তারা আইলাকে ছাড়া কিভাবে থাকবে। এর পরের দৃশ্যেই দেখা যায় যে সুলেমানের একজন বন্ধু সুলেমানকে বলছে যে পাশের গ্রামের কিছু লোক আইলার রিলেটিভ হিসেবে তাদেরকে দাবি করেছে। সুলেমান তখন তার বন্ধুকে বলে যে তুমি এই বিষয়ে কাউকে কিছু বলো না, আমি নিজেই এর খোঁজ খবর নেব। রাতের বেলা সুলেমান বের হয় সেই গ্রামের উদ্দেশ্যে, কিন্তু এটা ছিল শত্রুপক্ষের একটি চাল, কারণ তারা জানতো যে সুলেমানকে এই কথা বললে সুলেমান অবশ্যই এই গ্রামে চলে আসবে। তারা সুলেমানকে মারার চেষ্টা করে, কিন্তু সুলেমানের বন্ধু আলী এই বিষয়টা জেনে গিয়েছিল। সে দ্রুত সেখানে এসে সুলেমানকে বাঁচিয়ে নেয়। সুলেমানের বন্ধু আলী ছিল মার্লিন মনরো নামক একজন গায়কের প্রচণ্ড বড় ফ্যান। মার্লিন মনরোই একটি কনসার্ট পাশের শহরে ছিল এবং সেখানে সে যেতে চাচ্ছিল, কিন্তু আলীর আজ ডিউটি ছিল, তাই আর সেখানে যাওয়া হয় না। তখন সুলেমান তাকে বলে যে আমি তোমার জন্য একটি অটোগ্রাফ নিয়ে আসব মার্লিন মনরোর কাছ থেকে। সুলেমান আইলাকে নিয়ে কনসার্টে চলে যায়, আর আইলার জন্য সে একটি অটোগ্রাফও পেয়ে যায়। অটোগ্রাফটি সুলেমান ক্যাম্পে ফিরে তার প্রিয় বন্ধু আলীকে দেয়। আলী এটা দেখে খুবই খুশি হয়, আর ঠিক তখনই শত্রুদের ছোড়া একটি গুলিতে আলী সেখানেই মারা যায়। সুলেমান চিরদিনের জন্য তার প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলে। সুলেমান যখন তার কবরের কাছে যায়, সে প্রচণ্ড কাঁদতে থাকে তার প্রিয় বন্ধু আলীর জন্য, আর তার কান্না দেখে আইলাও কাঁদতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় যে তুর্কিতে দক্ষিণ কোরিয়ার 1 বছর হয়ে গিয়েছে, আর যুদ্ধ এখন প্রায় শেষ। তাই তুর্কিদের এখন ধীরে ধীরে তাদের বাড়ি ফিরে যেতে হবে। সকল সৈন্যরা ফিরে যাচ্ছিল, আর তারা আইলাকে ধরে প্রচণ্ড কান্না করছিল, কারণ তারাও আইলাকে অনেক মিস করবে। কিন্তু সুলেমান ডিসিশন নেয় সে ফিরে যাবে না, সে আইলার জন্য এখানেই থেকে যাবে আপাতত। সৈনিকরা চলে যায়, নতুন কিছু সৈনিক আবারও সেখানে আসে। সুলেমান দেশে ফিরে না যাওয়ায় তার বাবা মা এবং নুরান সবাই খুব কষ্ট পায়। সুলেমান একদিন আইলাকে নিয়ে বসেছিল, আর সে রেডিওতে গান শুনছিল, আর তখনই সে শুনতে পায় নুরানের রিকোয়েস্টে একটি গান। গানটি শুনে সুলেমানের বুক ফেটে যায়, কারণ সে তো নুরানকে অনেক ভালোবাসত। কিন্তু অন্যদিকে দেখা যায় যে সুলাইমানের বেস্ট ফ্রেন্ড লিলি, সে যখন রেডিওতে এই প্রোগ্রামটি শোনে, সে বুঝে যায় যে সুলাইমান অন্য কাউকে ভালোবাসে, আর লিলি সুলেমানকে অনেক ভালোবাসত। লিলি প্রচণ্ড কাঁদতে থাকে। অন্যদিকে সুলেমান গানটি শোনে আইলাকে বলতে থাকে আমি যদি কখনো তুর্কি ফিরে যাই, তাহলে তোমাকে নিয়েই অবশ্যই তুর্কিতে ফিরে যাব। পরের দৃশ্যে দেখা যায় সুলেমান গিয়েছে তার সিনিয়রের কাছে আইলাকে নিয়ে
তুর্কিতে ফিরে যাওয়ার জন্য। তো তার সিনিয়র তাকে বলে যে এটা আর্মি, এটা কোনো মজার জায়গা নয়। তুমি যতক্ষণ আর্মিতে রয়েছো তোমাকে অবশ্যই আর্মির সকল রুল মেনেই চলতে হবে। এরপরে আমরা একজন কোরিয়ান টিচারকে দেখতে পাই যে আয়লার দায়িত্ব নিতে চায়। সে সুলেমানকে বলে যে আমাদের একটি এতিমখানা রয়েছে, সেখানে আয়লার মতো অনেক বাচ্চাই থাকে আর তারা সেখানেই পড়াশোনা করে। সুলেমান তাকে বলে যে আয়লা মানসিকভাবে প্রস্তুত নয় সেখানে এখনই যাওয়ার। আমি ধীরে ধীরে তাকে মানসিকভাবে প্রস্তুত করব, তারপরেই আমি আপনাদের কাছে দেব। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন সুলেমান আয়লাকে নিয়ে সেই টিচারের কাছে যায়। সুলেমান আয়লাকে বলে যে তুমি এখন অনেক বড় হয়ে গিয়েছো, তোমাকে এখন স্কুলে যেতে হবে। আয়লা খুশি মনে তার ক্লাসরুমে গিয়ে বসে আর তার বন্ধুদের সাথে মিলেমিশে জাতীয় সঙ্গীত গাইতে থাকে। আর এই দৃশ্য যখন সুলেমান তার বন্ধু বাইরে থেকে দেখছিল, তাদের মন খুবই খারাপ হয়ে যায়। তারা কোনোভাবে চাচ্ছিল না আয়লাকে ছেড়ে যাওয়ার জন্য। সুলেমান নিজের মনকে অনেক শক্ত করে সে ফিরতি পথ ধরে। সুলেমান হাঁটতে থাকে আর তখনই দেখা যায় পিছন থেকে আয়লা দৌড়ে আসতে থাকে। আয়লা সুলেমানের কাছে এসে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। সে সুলেমানকে জড়িয়ে ধরে বলতে থাকে যে আমি আপনাকে ছাড়া এই পৃথিবীতে কিভাবে বাঁচব? আমার তো আপনি ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আর কেউই নেই। আপনি প্লিজ আমাকে ছেড়ে যাবেন না বাবা। এটা শুনে সুলাইমান তার নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে আয়লাকে জড়িয়ে ধরে আর সে আয়লাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। সুলাইমান আয়লার জন্য একটি কাঠের বাক্স বানায়, যার ভেতরে করে সে আয়লাকে তুর্কিতে নিয়ে যাবে লুকিয়ে। সে কাঠের বাক্সটি নিয়ে জাহাজে উঠতে যায় আর তখনই একজন সৈনিকের সন্দেহ হয়। তখন সে ওই বাক্সটিকে খুলে ফেলে আর তারা দেখতে পায় যে ওই বাক্সের মধ্যে ছিল আয়লা। এরপরে সুলেমানকে হেডকোয়ার্টারে ডেকে পাঠানো হয় আর সুলাইমানের আর তুর্কিতে ফেরা হয় না। ওইবার সুলেমানকে কোনো শাস্তি দেওয়া হয় না, কিন্তু তার সিনিয়র তাকে বলে তোমরা এখনই তুর্কিতে ফিরে যাওয়া উচিত। কিন্তু সুলেমান তার ডিসিশনে অনড়। সে বলতে থাকে যে আমি অলরেডি আমার বেস্ট ফ্রেন্ড আলীকে হারিয়েছি, আমি আয়লাকে আর হারাতে চাই না। তখন সিনিয়র অফিসার সুলাইমানকে বোঝায় যে তুমি এখন আপাতত চলে যাও, তুমি কয়েক বছর পরে এসে আয়লাকে নিয়ে যেও। সুলাইমানের এই কথাটা ঠিকঠাক লাগে। তখন সুলাইমান রাজি হয় আর এরপরেই সেই দিনটি চলে আসে যেদিন আয়লাকে ছেড়ে সুলাইমানকে চলে যেতে হবে। সুলাইমান আয়লাকে নিয়ে পোর্টে চলে আসে। সুলাইমান আয়লাকে বলতে থাকে যে আজকে আমি বাবা হিসেবে তোমাকে ওয়াদা করছি যে আমি কোনো একদিন অবশ্যই তোমাকে নিতে আসবই, আর এরপর থেকে আমরা চিরদিনের জন্য একসাথে থাকব। আয়লা তো ছোট মানুষ, সে তো আর এই ওয়াদার মানে বোঝে না। সে তো শুধু থাকতে চায় সুলাইমানের সাথে, কারণ তার তো সুলাইমান ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। সুলাইমান আয়লাকে রেখে জাহাজের উদ্দেশ্যে অশ্রু ভরা চোখ নিয়ে হাঁটতে থাকে আর আয়লা তার পিছনে দাঁড়িয়ে প্রচণ্ড কান্না করতে থাকে। আয়লারে কান্না দেখে সত্যি বলতে আমার নিজের চোখেও পানি চলে এসেছিল, কারণ এটা তো পুরো সত্য একটি ঘটনা আর আয়লা পৃথিবীতে এখনও বেঁচে আছে। তো যাই হোক বন্ধুরা, দৃশ্যের পরিবর্তন হয়, চলে আসে তুর্কিতে। তুর্কিতে ফেরার পরে সুলাইমান পায় আরও একটি দুঃসংবাদ। সে জানতে পারে যে নুরানের অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। এই খবর শুনে সুলাইমান চলে যায় নুরানের কাছে সরাসরি দেখা করতে। নুরান তখন তাকে বলে যে তোমার জন্য আমি আর কতদিন অপেক্ষা করতাম, তুমি ওই ছোট্ট মেয়েটিকে রেখে কবে ফিরবে তুর্কিতে তা আমি জানতাম না, তাই বাধ্য হয়ে আমি বিয়ে করে ফেলেছি, আর আমার পক্ষে আর কখনোই তোমার জীবনে ফেরা সম্ভব হবে না। আর এটা বলেই নুরান সেখান থেকে চলে যায়। সুলেমান ডিসিশন নেয় যে সে আর এই শহরেই থাকবে না, সে তার বাবা মার কাছে গিয়ে থাকবে, আর সে সেটাই করে। কিন্তু যাওয়ার আগে সে তার সেই বেস্ট ফ্রেন্ড লিলিকে বিয়ে করে। লিলি আর সুলাইমানের বিয়ের বয়স অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু সুলাইমান এখনও মন খারাপ করে বসে থাকে আয়লার জন্য। সে এখনও আয়লার পথ চেয়ে বসে থাকে। লিলি এটা দেখে ডিসিশন নেয় যে সেও সাহায্য করবে সুলাইমানকে আয়লাকে খোঁজার জন্য। লিলি কোরিয়ান অ্যাম্বাসিতে অনেক দৌড়াদৌড়ি করতে থাকে, আর একদিন কোরিয়ান অ্যাম্বাসি থেকে লিলি এবং সুলাইমানকে ডেকে পাঠানো হয়। তারা যখন ওই অ্যাম্বাসিতে যায় তখন ওই অ্যাম্বাসির অ্যাম্বাসেডর তাদেরকে বোঝাতে শুরু করে আয়লাকে খুঁজে পাওয়ার আশাটা তোমাদেরকে ছেড়ে দিতে হবে, কারণ আয়লাকে খুঁজে পাওয়াটা ছিল প্রায় অসম্ভব, কারণ আয়লার নাম তো আয়লা ছিল না। এর মধ্যেই এটাও শিওর যে আয়লার নামটা এখন আর আয়লা নেই ওই দেশে। আয়লার তো আগে ছিল একটি কোরিয়ান নাম। এটা শুনে সুলেমান খুবই হতাশ হয়ে পড়ে।
কিন্তু তখন লিলি তাকে বোঝায় যে তুমি এটা নিয়ে হতাশ হইও না, আমি আর তুমি মিলে দুজন মিলেই খুঁজে বের করব আয়লাকে। কিন্তু তারা কখনোই বুঝতে পারেনি যে তারা খুঁজতে খুঁজতে 47টা বছর পার করে দেবে। হ্যাঁ বন্ধুরা, এভাবেই 47টা বছর কেটে যায় আর দেখা যায় যে এখন সুলাইমান এবং লিলি অনেক বুড়ো হয়ে গিয়েছে। দেখানো হয় যে তুর্কিতে অনেক বড় একটি ভূমিকম্প হচ্ছে, কিন্তু সুলেমান বাড়ি থেকে বের না হয়ে বরং আয়লার জিনিসগুলো সে খুব যত্ন করে আটকিয়ে রাখছিল। আর এটা দেখেই বোঝা যায় যে সুলাইমান আয়লার জন্য এখনও পথ চেয়ে বসে আছে। দৃশ্যের পরিবর্তন হয়ে চলে যায় আরও 5 বছর পরে। সাল 2002, তখন ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছিল আর তখন সাউথ কোরিয়া এবং জাপানের মধ্যে একটি খেলা হচ্ছিল। সুলেমান সেই খেলা টিভিতে দেখছিল। সে টিভির মধ্যে ওই গ্যালারিতে এসে আয়লাকে খুঁজতে থাকে। আর এই দৃশ্য যখন সুলাইমানের সত্যিকারের মেয়ে দেখছিল তখন তার মন খুবই খারাপ হয়ে যায়, কারণ সে চায় তার বাবা এখন আর ওই বাচ্চা মেয়েটিকে না খুঁজুক। 52টা বছর চলে গিয়েছে, এখন অ্যাটলিস্ট তার পরিবারকে সময় দিক। কিন্তু বৃদ্ধ সুলাইমানের চোখের সামনে সে তো এখনও বাচ্চা মেয়ে। আয়লার মুখটি বারবার ভেসে ওঠে। সে সবসময় চিন্তা করতে থাকে আয়লা এখন কেমন আছে, কোথায় আছে, বেঁচে আছে কিনা। আর এরই মধ্যে একজন রিপোর্টারের ফোন আসে লিলির কাছে। সেই রিপোর্টারের তাদেরকে জানায় যে সে আয়লার জীবন নিয়ে একটি মুভি করতে চাচ্ছে আর সে আয়লাকে খুঁজে পাওয়ার জন্য সুলাইমানকে হেল্প করবে। আর এটা শুনে সুলাইমান এবং লিলি খুবই খুশি হয়ে যায়। তারা ওই রিপোর্টারের সাথে দেখা করতে যায়। সুলাইমান ওই রিপোর্টারকে তার জীবনের সকল ঘটনা খুলে বলে। রিপোর্টার সুলাইমানকে বলে যে আমরা আয়লার ছোটবেলার কিছু ইনফরমেশন খুঁজে পেয়েছি আর কিছু বন্ধুকে আমরা খুঁজে পেয়েছি, কিন্তু আয়লাকে আমরা এখনও খুঁজে পাইনি। সুলাইমানের চোখে পানি চলে আসে আর এভাবে আরও কিছুদিন কেটে যায়। একদিন ওই রিপোর্টারের কাছে একজন ভদ্র মহিলার কল আসে। সে নিজেকে আয়লা বলে দাবি করেছে। রিপোর্টার এই কথা কাউকে কিছু না বলে সে তখনই ওই মহিলার সঙ্গে দেখা করতে চলে যায়। রিপোর্টার ওই মহিলার কাছে আয়লার ছোটবেলার কিছু ছবি দেয় আর তখনই ওই মহিলা ওটা দেখে কেঁদে বলে আমার বাবা কোথায়। আর আমরা তখনই বুঝে যাই এ আর কেউ নয়, এ হচ্ছে সেই ছোট্ট মেয়ে আয়লা। আর এরপরেই চলে আসে এই মুভির সবথেকে ইমোশনাল দৃশ্য। সাল 2010, সুলেমান ঠিক 60 বছর পরে আবারও কোরিয়াতে আসে। সুলেমান বলতে থাকে কোরিয়ানরা এখন অনেক বদলে গিয়েছে, আমি জানি না আমার বাচ্চা মেয়েটি এখানে কিভাবে বড় হয়েছে। আর এরপরেই দেখা যায় সুলেমান একটি পার্কে গিয়েছে আয়লার সঙ্গে দেখা করতে। আর ফাইনালি সেই সময় চলে আসে। সুলাইমান আয়লাকে প্রথম দেখাতেই চিনে ফেলে। আয়লা এবং সুলেমান দুজনকে জড়িয়ে ধরে প্রচণ্ড কাঁদতে থাকে। এই কান্না যতটা না কষ্টের, তার থেকে অনেক বেশি সুখের, আবেগের, অনুভূতির। একজন বাবা তার মেয়েকে প্রমিস করেছিল 60 বছর আগে যে সে তাকে অবশ্যই ফিরিয়ে নিয়ে যাবে। 60 বছর কেটে গিয়েছে ঠিকই, কিন্তু বাবা তার প্রমিস রেখেছে। আর এরপরই সত্যিকারের আয়লা এবং সুলাইমানের যখন 2010 সালে দেখা হয়েছিল তখনকার কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়। এই মুভিটা দেখে আমার দুটি কথাই মনে হয় যে পৃথিবীতে মন থেকে চাইলে পাওয়া যায় না এমন কোনো জিনিসই নেই। আর দ্বিতীয় কথাটি হচ্ছে শুধুমাত্র জন্ম দিলেই বাবা হওয়া যায় না। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা মুভিটি, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়।